আসসালামু আলাইকুম। পিকে এগ্রো ফার্মে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজ 31শে ডিসেম্বর 2025 রোজ বুধবার। প্রিয় বন্ধুরা, আজকে বছরের শেষ দিন, আসছে নতুন বছর 2026। সেই সুবাদে সকল দর্শক এবং সকল শ্রেণীর ভাই বোনদেরকে আমার নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ, অগ্রিম শুভ নববর্ষ। আমি এই মুহূর্তে অবস্থান করছি কোড়াডাঙ্গা গ্রামে, আর এই গ্রামটি সোনাতলা থানা, বগুড়া জেলায় অবস্থিত। বন্ধুগণ, এই গ্রামের একজন উদ্যোক্তা, নাম হচ্ছে লাল মিয়া। তো উনি খুবই স্মার্ট কৃষক, বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি সবজি সহ বিভিন্ন ফলের চাষ করে থাকেন। তো সেই সুবাদে আমি আসছি তার বর্তমানে। তো উনি দেশি বিদেশি সবজি চাষ করে এলাকায় সারা জাগিয়ে ফেলেছেন। তো আসলে উনি নিশ্চয়ই একজন উদ্যোক্তা, সেটা আমি এখানে আসার পরে বুঝতে পারতেছি। তো ওনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে উনি যেসব ফসলের চাষ করেছেন সেগুলো আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও তৈরিতে উদ্বুদ্ধ হই এবং সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব অবশ্যই। তো কথা না বাড়িয়ে বন্ধুরা, আমি সরাসরি চলে যাচ্ছি সেই লাল মিয়া ভাইয়ের কাছে। মানে আজকে যদি গাল পারেন, কালকে আসার ক্ষতি করতে দেবে বেশি। রাত্রে ক্ষতি করবে, রাত্রে না? ওরা কি আগম জানে, আল্লাহ জানে। আর ওরা সারাদিন তো মনে করো যে নুকেই থাকে, ওরা আজ করে আহার করে, কি না জানে আহার করে, আল্লাহ ওর কি খাওয়া দিয়ে খেলে। শ্যালের থেকে বাঁচা যায় না, হ্যাঁ, শ্যালের থেকে ইয়ে করার কোনো উপায় নাই। এই যেমন এগুলো কাটে দিছে যে, এটা বাঁচানোর কোনো বুদ্ধি নাই। বাঁচানোর বুদ্ধি ইয়ে করা লাগবে, মারা লাগবে, তাছাড়া আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছেন, আল্লাহ যে হলে রাখে। তো এই যে আপনাকে যে ফলটা হাতে দেখতেছি, যে সবজিটা, কি নাম এটার? এটা পুরোপুরি ব্রোকলি। হ্যাঁ, এটা কতগুলো চারা রোপণ করছেন? এটা এখানে গ্রামগঞ্জে খায় না, তো সেই জন্য 300 চারা করছি। যাই হোক, এই বছর 300 চারা করছেন না? এর আগে কখনো করছিলেন? এর আগে আরো 2 বছর আগে থেকে করেছিলাম। ওই প্রথমবার 100 গাছ, পরের বার 200 গাছ, এবার 300 গাছ। আচ্ছা আচ্ছা। এই ফসলটা চাষ করার জন্য কোথা থেকে আপনি উৎসাহ পাইলেন, বা কিভাবে করলেন আপনি, বা কেনই করলেন? এটা আমি নতুন, যাই হোক, মোবাইলে দেখছি যে এই ফলের অনেক গুণাগুণ, সেজন্য আমি উদ্যোগ নিচ্ছি এই ফসলটা আমি নতুন হিসেবে আমি করব। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আরও অন্য অন্য যে কোনো জিনিস, সবজির যে কোনো সবজির ফসল সর্বপ্রথম আমি আগে করি। ও আচ্ছা, আমার এটা ইচ্ছা। হ্যাঁ, আমি সেটা করি। এখন লাভ হোক লস হোক সেটা হলো পরের হিসাব। খুবই সুন্দর। তো এই যে চারাটা রোপণ করছিলেন, এই ব্রোকলি, এটাতে আপনার হচ্ছে প্রতি চারায় দাম কত নিছিল? 5 টাকা পিস। প্রতি পিস চারার দাম 5 টাকা। 5 টাকা। আর এই ব্রোকলি চাষ করতে আপনি যে সার প্রয়োগ করছেন, এটা আসলে একটু যদি সংক্ষেপে বলতেন, কিভাবে চাষগুলো করলেন? সারের পরিমাণ ইউরিয়া, ফসফেট, পটাশ, জৈব সার এগুলি নিয়ে দেই। এটা প্রতি শতাংশের একটা হিসাব দিতেন, আর নাহলে বিঘার একটা হিসাব দেন, যে এই ফসফেট, পটাশ এবং হচ্ছে জিপ, এই ধরনের এই জিনিসগুলো কী কী দিচ্ছেন, এটা একটু আপনি প্রতি শতাংশের একটা হিসাব দিতেন, যে এত কেজি করে লাগে প্রতি শতকে। শতকে ধরেন যে 1 কেজি পটাশ, 1 কেজি ফসফেট, আর ধরেন যে 1 ভার গোবর, আর অন্য অন্য সার আছে সেগুলো সীমিত, মনে করেন যে ধরেন যে ম্যাগনেসিয়াম আছে, তারপর থিওভিট আছে, হ্যাঁ 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 হ্যাঁ। জিপ আছে। আচ্ছা। এগুলা হাফ কেজি, পোয়া কেজি, মানে 250 গ্রাম করে দিলে
হয়ে যায়। জিপ হয়তো 1 কেজি। বুঝতে পারছি। হ্যাঁ। জিপটা একটু বেশি দেওয়া লাগে, জিপসাম। হ্যাঁ। আর জৈব সার নিম্ন 1 মণ দেওয়াই লাগবে শতকে। জৈব সার, জৈব সার মানে গোবর সার। হ্যাঁ গোবর সার, বুঝতে পারছি। তো এটা এখন বাজার দর কত, আপনি কত টাকা করে বিক্রি করতেছেন? এখানে তো দাম নাই কে, যাই হোক তাও 25-30 টাকা বেচা যায়। প্রতি পিস 25 থেকে 30 টাকা বিক্রি করতেছেন, তাই না? তো আপনার এই প্রতি পিস, এই হাতে যে ফসলটা দেখতেছি, সবজিটা, এই পর্যন্ত আনতে এই সবজিটায় কত টাকা খরচ পড়ছে আপনার? এরকম কোনো হিসাব আছে কি আপনার? তাতে তো 10-12 টাকা পড়ে গেছে এক এক পিসের উপর। 10 থেকে 12 টাকা খরচ পড়ে গেছে প্রতি পিসে, না? আচ্ছা। তো এই যে ফসলটা চাষ করছেন, এটা করে আপনার কি ভালো লাগতেছে? এখন ভালো, আমার ছোটবেলার থেকে, আমার বয়স যখন 14 বছর তখন থেকে আমি সংসারই করি। যত রকমের সবজির আবাদ আছে সেটা প্রথম আমি আগে করি, হাউসের পরে করি। আচ্ছা আমার উপর দিয়ে যেন কেউ আগে এই ফসল জন্মাতে না পারে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই আমার সবচেয়ে ভালো লাগে। এটাই। হ্যাঁ। প্রিয় বন্ধুরা, ভালো লাগা এবং ভালোবাসা, এখান থেকেই কিন্তু সব কিছুরই সৃষ্টি। তো এই গ্রামের এই যে উদ্যোক্তা লাল মিয়া ভাই, উনি আসলে একজন খুবই ভালো মনের মানুষ। উনি যে কোনো ফসল ইউটিউবে দেখে বা কোথাও দেখে উদ্বুদ্ধ হয়েই কিন্তু উনি কিন্তু এই ফসলগুলো চাষ করে থাকেন। তো ওনার হিসাব হচ্ছে যে এই যে জিনিসগুলো মানুষ খাবে, এখান থেকে ভালো সাপ্লিমেন্ট পাবে, এটাই তার হচ্ছে আশা। আচ্ছা, আপনি যে এই যে চাষ করছেন, এটাতে কি কোনো ঔষধ কীটনাশক প্রয়োগ করছেন? না, এখনো পর্যন্ত করা হয়নি। একবারে সম্পূর্ণ অর্গানিক। ভিউয়ার্স, সম্পূর্ণ অর্গানিক ভাবেই কিন্তু এই ফসলগুলো উনি চাষ করেছেন। আমি নিজে বাজারে দেখেছি উনি বিক্রি করতে। অনেক কাস্টমার কিনতে আসে, যে নতুন দেখে বলে এটা কি জিনিস। আসলে এমনও লোক আছে, নাম শোনা তো, দেখা তো দূরের কথা, নামও শোনেনি জীবনে। তো সেই ফসলটা উনি চাষ করছেন ওনার নিজের জমিতে। তো এর সাথে আপনি আর কি কি ফসল আছে? এখন কপি, সাদা সুদর্শন কপি আছে, তারপরে হলুদ কপি আছে, টমেটো আছে, তারপর বেগুন আছে, আলু আছে, পেঁপা আছে। প্রিয় বন্ধুরা, উনি একটা হলুদ কপির কথা বললেন। দেখুন, আমি এখানেই দেখাচ্ছি, এই যে সদ্য ফুল আসা শুরু করছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নতুন। আমার জানা মতে আমার এলাকায় এই কপি আমি প্রথম দেখতেছি। এই যে হলুদ কপিটা, এটা কি আপনি এই বছরই প্রথম করছেন নাকি এর আগেও করছিলেন? না না, এটা আমি এবার গতবার দেখছি, এবার তার বীজ সংগ্রহ করে লাগাচ্ছি। ও, এগুলো চারা নিজে তৈরি করছেন, তাই না? না না না, ও, চারা চারা কিনে আনছেন। আমার একটা ইয়ে আছে, পরিচিত নার্সারি আছে, তারা বলছি যে নতুন যে কোনো জিনিস, সবজির থেকে যে কোনো সবজি নতুন আসবে আমাকে সেই চারা দিতে হবে, এবং সে বীজ এখন বাংলাদেশে আছে, আপনি সংগ্রহ করে আমাকে চারা দিন। দেশে ওই কথার উপরে আমার চারা সংগ্রহ, বীজ সংগ্রহ করে চারা আমাকে দিয়ে দিচ্ছে। এই যে হলুদ কপিটা, এটার জাতের নামটা কি কিছু? জাতের নাম আমি সঠিক বলতে পারবো না, এটাও আর কি চায় না। চায়না, না? এই হলুদ কপিটা তো এখনো পর্যন্ত আপনার কাটেননি, তাই না? না না না, ফসল এখনো তোলা হয়নি। না। এই হলুদ কপির চারাগুলো কত টাকা করে নিছিল প্রতি পিস? ওটাও 5 টাকা বেশি। প্রতি পিস 5 টাকা, না? তো এই কৃষি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? বা আপনি আরও সামনে ভালো কিছু করবেন বা এরকম কিছু? কৃষি নিয়ে তো আমার বয়স প্রায় এখন
বহুত হয়ে গেল, তেমন কোনো আর ইচ্ছে নাই। কৃষি কাজ করতে করতে এত কষ্ট করি, ওরও তো আমি কিছু করতে পারি না। তো যাই হোক, ওটা আমার শখ। বাদ বাকি যে কয়টা দিন আছে, এই কয়টা দিন আমি এই ফসল ছাড়া তো থাকতে পারবো না। ঠিক আছে, এই কৃষি থেকে আপনি আমাদের যে উপজেলা কৃষি অফিস আছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অথবা এগ্রিকালচার ডেভেলপমেন্ট সেন্টার আছে, এগুলো থেকে কোনো সহযোগিতা আপনি? না না না, আমাকে কেউ সহযোগিতা দেয় না। আমি ওগুলোর জন্য লোভ লালসাও নাই। খুঁজে খুঁজে যাই, আমাকে এটা দাও ওটা দাও, চেয়ারম্যান মেম্বার। আমার জীবনে কোনো আমি উন্নতি, কোনো অনুদান পাইনি। বিএমপি সরকার আমলে যখন মেশিন করতাম, শ্যালো মেশিন, তখন উনি কৃষি একটা ভর্তুকি দিচ্ছিল। ওনার হাতের যে 2-3 বার পাইছি, ওই পাওয়াই আমার শেষ। তাছাড়া কোনো সরকারি কোনো অনুদান আমি পাইনি। আচ্ছা, এই ব্রুকলিটা আপনি যে চাষ করছেন, এটা যদি কোনো উদ্যোগী ভাই এবং বোন, কৃষি উদ্যোক্তা, তারা যদি চাষ করে, তাহলে কি করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, করতে পারবে। আপনি এটা কি কতটুকু লাভজনক ফসল হিসেবে মনে করেন আপনি এই ইয়েটা? বলেন যে যদি বলেন। এটার যদি সঠিক বীজ ভালো নিয়ে আসে এবং ঠিক মতো যদি জমি খাবার সার প্রয়োগ করতে পারে, আর চোখের দেখা যে কখন কোন পোকা আক্রমণ করবে, এটা যদি দেখা যায়, খুঁজে খুঁজে যে কোনো একটা পাতাতে আক্রমণ করছে পোকা, ওই পাতাটা ছিঁড়ে ওই পোকাগুলো মারলে তাহলে আর কীটনাশকের ঔষধের কোনো প্রয়োজন নাই। আপনি একটা ঢোলের ওষুধ দিতে গেলে 50 থেকে 60 টাকা এবং 70-80 টাকাও লাগে। সেখানে আমার কাছে ঔষধ প্রয়োগ করা যায়। আমি যদি আজকে ওষুধ প্রয়োগ করি, আমি আজকে এই তরকারি খামো, এই সবজি খামো, সেরকম ধরনের পদ্ধতি আছে। আচ্ছা, সেটা পদ্ধতি হলো এই যে ঢোল প্রতি 2টা করে এই যে গুল দেওয়া হয় না, হ্যাঁ হ্যাঁ, গুল। এই গুল 2 পিস করে গুল আর 1 পিস করে শ্যাম্পুর পাতা দিয়ে যদি স্প্রে করা যায়, তাহলে ওই আক্রান্ত পোকা তো আপনি মারিয়ে ফেলে দেন। আরও প্রতি সপ্তাহে দেবেন, কোনো পোকা আক্রমণ করবে না এবং এই ফসল আপনি নির্দ্বিধায় খাইতে পারছেন, কোনো বিষ দেওয়া হলো না। তো যাই হোক, এখন আমি যদি ঠিকমতো যত্ন নিয়ে পরিচর্যা করলাম, একটা ইয়ার পর দেখা গেল যে আমার 10 টাকা খরচা একটা চারার উপরে। একটা চারার উপরে আমার এই বিক্রি করার আগ পর্যন্ত। তাহলে সেটা যদি আমি 30 টাকা বেচতে পারি, তাহলে তো লাভজনক। হ্যাঁ, 20 টাকা অবশ্যই লাভ। তাহলে 1000 চারা থাকলে নিঃসন্দেহে 20,000 টাকা হ্যাঁ, লাভ হবে। তাহলে 1000 চারায় 10,000 টাকা খরচ, 10,000 টাকা খরচ করলে 20,000 টাকা লাভই আসবে, ডাবল লাভ। হ্যাঁ, double লাভ। তাহলে অবশ্যই এই ফসলটা চাষ করতে পারে। তো ভিউয়ার্স, আসলে উনি যে কথাগুলো বলছেন খুবই তথ্যবহুল। এই যে একটা স্প্রে করার কথা বলছেন, স্প্রেটা উনি বলছেন যে শ্যাম্পু, মাথায় যে আমরা শ্যাম্পুগুলো ব্যবহার করি, এই শ্যাম্পুর প্রতি 16 লিটার পানিতে, আমরা 16 লিটার পানিতে একটা করে ঢোল পানি স্প্রে করি। 16 লিটার পানির সাথে 2টা করে শ্যাম্পুর পাতা এবং একটা করে শ্যাম্পুর পাতা। আর 2টা করে গুল। অর্থাৎ অনেক লোক দেখা গেছে যে এই দাঁতে গুল লাগায়, পাউডার, এটাও একটা তামাক জাতীয়। তো সেই গুলটা যদি স্প্রের সাথে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু আমরা দেখি যতক্ষণ পর্যন্ত আমাদের জমিতে সমস্যা না দেখা দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এর সমাধানে যাই না। তো প্রিয় কৃষাণী ভাই ও বন্ধু, আমরা সব সময় যে কোনো ফসল করলে সমস্যা হওয়ার আগেই সেটার পূর্ব প্রস্তুতিমূলক হিসেবে আমরা কিন্তু, যেমন যে কোনো, আমরা জানি যে এই ফুলকপির ফসল যদি হয়, সেখানে কী পোকার আক্রমণ হতে পারে, আমরা পূর্ব প্রস্তুতি হিসেবে সেটার প্রতিষেধক ব্যবহার করব। এবং যদি ছত্রাকের আক্রমণ থাকে, তাহলে সেই হিসেবে ছত্রাকনাশকটাও আমরা ছত্রাকের আক্রমণ হওয়ার আগেই আমরা ছত্রাকনাশকটা ব্যবহার করব। তাহলে কিন্তু আমরা ফসলের বড় রকমের
বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারি। তো বন্ধুগণ, আমি ওনার অন্য কোনো প্রজেক্টে আজকে যাচ্ছি না। ওনার একটা টমেটোর প্রজেক্ট আছে, অনেক বড়ই মোটামুটি। তো আসলে সময় স্বল্পতার কারণে ওদিকে যেতে পারছি না। পরবর্তীতে আবার আসবো ওনার সাথে। ওনার কাছ তথ্যবহুল সাক্ষাৎকার দিলেন। তো মুরব্বী, আপনি অনেক তথ্য দিলেন, জ্ঞানভিত্তিক কথাবার্তা বললেন। তো কৃষকদের উদ্দেশ্যে আপনি যারা এই ধরনের চাষ করতে চায় এবং কৃষি যে একটা সম্ভাবনাময় দিক, সের উপরে ভিত্তি করে আপনি যদি কৃষকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আমরা এই দেশে আমাদের লোক বেশি, জনগণ বেশি, কাজে কাজে কৃষি নির্ভর। তে আমাদের এই ফসল করতে হলে, উন্নয়ন পেতে হলে, আমরা লাভজনক করতে গেলে সর্বপ্রথম ফার্স্ট আগাম আগে আগাম ফসল করতে হবে, না হলে লাস্ট। হ্যাঁ, তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে। কৃষি, আমরা কৃষিটাই কিন্তু আমরা এই দেশে জনগণের এই খাদ্যের যোগান দিয়ে থাকে। খাদ্যের যোগান দেয় এবং আমাদের এই কৃষিকাজে মনোযোগের সহিত কাজ করতে হবে। ধন্যবাদ উদ্যোক্তা লাল মিয়া ভাইকে। তো প্রিয় বন্ধুরা, উনি আসলে ভাঙা ভাঙা কথায় যেটুকু বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে, এটা অধিক জনসংখ্যার দেশ। তাই এই জনসংখ্যার দেশে এই কৃষকরাই কিন্তু আমাদের খাদ্যের যোগান দিয়ে থাকে। তো কৃষিকাজে অবশ্যই প্রত্যেকটা কৃষককেই মনোযোগ দিতে হবে এবং ভালো ফসল উৎপাদন করতে হবে। এবং আমরা যেটাকে হাইব্রিড বলে থাকি, মানে উচ্চ ফলনশীল ফসলগুলোই কিন্তু আমাদেরকে উৎপাদন করতে হবে। তাহলেই এই দেশের কৃষির উন্নতি হবে এবং এদেশের জনগণের খাদ্যের যে যোগান, সেটা কিন্তু পরিপূর্ণ করা সম্ভব। আসলে প্রায় 20 কোটির কাছাকাছি এদেশের জনসংখ্যা, তাই সম্পূর্ণ খাদ্যের যোগান দেওয়াটা খুবই কঠিন। তারপরেও আমাদের সকল, যেহেতু 80-85% কৃষকের দেশ, সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এদিকে অবশ্যই উৎসাহ হতে হবে এবং নিত্য নতুন ফসল উৎপাদন করতে হবে। আর অধিক ফলন সম্পন্ন ফসলগুলো কিন্তু উৎপাদন করতে হবে।